হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরা হাইকোর্টের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ড, JRBT2 গ্রুপ সি বলো, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য গ্রুপ সি পরীক্ষাগুলো যেগুলো ত্রিপুরায় হয় সেগুলোর চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। কম্পিউটার রিলেটেড যা যা প্রশ্ন আসে, ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যালং উইথ এ লট অফ এক্সট্রা ইনফরমেশন, এই একটা ভিডিওতে আমরা তোমাদের সাথে কিন্তু ডিসকাস করব। মনে রাখবে এর আগের ভিডিওতেও আমরা ডিসকাস করেছি স্পেসিফিক্যালি হাইকোর্টের যে সিরিজটা আমরা শুরু করেছি, এটা হচ্ছে 4 নাম্বার ক্লাস। অলরেডি 3টে ক্লাস আলাদা করে হাইকোর্টের জন্য কিন্তু আপলোড করা আছে। মনে রাখবে এই কম্পিউটারের ক্লাসগুলো কিন্তু TPSC, JRBT, ফরেস্টার, ফরেস্ট গার্ড সবগুলোর জন্য গুরুত্বপূর্ণ, কারণ কম্পিউটার সাবজেক্ট থেকে প্রশ্ন সেই পরীক্ষাগুলোতেও কিন্তু আসে। সো সবাই কিন্তু ক্লাসটা ভালো করে দেখবে, আর একটা কপি আর পেন নিয়ে বসবে। এক্সট্রা ইনফরমেশন যেগুলো আমরা বলবো সবগুলো নোট ডাউন করে রাখবে, দেখবে ডাইরেক্ট পরীক্ষায় কিন্তু এই ক্লাস থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে। ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করবে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইন অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বেস্ট ডিসকাউন্ট অফারে ইংলিশ বাংলা দুটো ভার্সনে MCQ প্লাস ডিটেলস আকারে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, JRBT1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা রিক্রুটমেন্ট আসবে, সেটা আসন্ন কম্বাইন 5-এর প্রিলিমস পরীক্ষা বা ত্রিপুরা হাইকোর্টের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRLM-এর পরীক্ষা, SSC জিডি কনস্টেবল, MTS, RRB, NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট নোটস তোমরা কিন্তু আমাদের থেকে নিয়ে আজকেই কিন্তু প্রিপারেশন শুরু করতে পারবে। সো তোমরা কি করে আমাদের সাথে যোগাযোগ করবে? যারা যারা নোটস নিতে চাও, আমাদের এই নাম্বারটা নিজেদের মোবাইলে আগে ডায়াল করে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট দিয়ে সেভ করে মোবাইলের ডেটা অন করে, নেটটা অন করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, সেই পরীক্ষার নোটসের যাবতীয় ডিটেলস, ডেমো, প্রাইস সব কিছু হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, আমরা MCQ আকারে কম্পিউটার পার্টটা কভার করব, শুধু আনসার বলবো না, অনেক এক্সট্রা ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা ডিসকাস করব। সো আই রিকোয়েস্ট ইউ অল যে তোমরা একটা খাতা কলম নিয়ে কিন্তু বসবে। এর আগের কম্পিউটার ক্লাসটাও তোমরা দেখে নিও, ফরেস্টার, ফরেস্ট গার্ডের যে প্লেলিস্ট সেখানেও কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? সবচেয়ে প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? নিচের কোনটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কারেক্ট আনসার হবে অপশন নাম্বারে পাইথন। পাইথন কিন্তু একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বিভিন্ন কাজে লাগে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট কোনো ডেভেলপ করা বা ডেটা অ্যানালাইসিস করা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু কাজে লাগে, ঠিক আছে? এখানে বলেছে উইন্ডোজ কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। অপশানে আছে ক্রোম, অপশন নাম্বার সিতে। ক্রোম কি? এটা একটা ওয়েব ব্রাউজার যেটা দিয়ে ইন্টারনেট ব্রাউজ করা হয়। তেমনিভাবে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলতে পারো, বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার অ্যাপ্লিকেশনও বলতে পারো। সো কারেক্ট আনসার হবে অপশন নাম্বারে পাইথন। এটাই কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আউট অফ দ্য 4 অপশনস, ঠিক আছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বারে পাইথন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ মেমোরি ইন এ কম্পিউটার? কম্পিউটারের মেমোরির ক্ষুদ্রতম একক কোনটি? কারেক্ট আনসার ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন নাম্বার বি, বিট। অপশন নাম্বার বি, বিট ইজ দ্য কারেক্ট আনসার। বিট মনে রাখবে, বিট ইজ এ বাইনারি ডিজিট।
বাইনারি ডিজিট, বাইনারি মানে হচ্ছে 0 আর 1, 0 আর 1, আর এই বিটটাই হচ্ছে ইট ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক ডিজিটাল ডেটার। শুরুই হয় বিট দিয়ে, ঠিক আছে। আর এই মানে কি বলবো, এই মানে এই বিটে দুটো ডিজিট কিন্তু হোল্ড করতে পারে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, ঠিক আছে। আরেকটা আছে বাইট, বিওয়াইটি, এটাও আসতে পারে। মনে রাখবে বাইটে আছে টোটাল 8টা বিট, 8টা বিট নিয়ে হয় বাইট, ঠিক আছে। আরেকটা আছে তোমাদের, এটা অলরেডি আগের ক্লাসে পড়িয়েছি, কম্পিউটারে দেখবে কোনো প্রশ্ন মিস হবে না এই ক্লাসগুলো দেখলে। আরেকটা আছে কি কিলো বাইট, কি বলি আমরা, কিলো বাইট, কেবি। এটা অনেক বড় ক্যাপাসিটি, যেমন 1 কিলো বাইট ইকুয়ালস টু 1024 বাইট, ঠিক আছে। বিট হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ ডিজিটাল ডেটা, কনসিস্ট অফ 2 ডিজিট, কি কি 0 আর 1, যেটা কম্পিউটার বোঝে। কম্পিউটার কিন্তু আমরা যে ইনস্ট্রাকশনস দেই সেগুলোকে কিন্তু কনভার্ট করে নেয়, কনভার্ট করে কিসে, 0 আর 1-এর কম্বিনেশনে, তারপর কিন্তু প্রসেসিং করে, ঠিক আছে। তারপর বাইট মানে কি, 8টা বিট মিলে হয় বাইট, আর 1024টা বাইট মিলে হয় 1 কিলো বাইট, ঠিক আছে। তেমনিভাবে 1 এমবি, এমবি মানে হচ্ছে কি মেগাবাইট, MEGABYT, মেগাবাইট হচ্ছে 1024 কেবি হচ্ছে 1 এমবি, 1024 কেবি, 1024 কেবি। তেমনিভাবে আরেকটা আছে জিবি, 1 জিবি, 1 জিবি মানে হচ্ছে গিগাবাইট, GIGABYT, গিগাবাইট মানে হচ্ছে 1024 এমবি, 1024 এমবি ইকুয়ালস টু 1 গিগাবাইট বা জিবি। এগুলো তোমরা মনে রাখবে, প্রায়ই কিন্তু MCQতে জিজ্ঞেস করে। সো কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি, বিট, ঠিক আছে। নেক্সট, how many bits are there in one nibble? Correct answer is option number B, 4 bits, 4 bits. Nibble মানে হচ্ছে it is a unit of digital information, ডিজিটাল ইনফরমেশনের একক এটা, ঠিক আছে। ডিজিটাল তথ্যের একক হচ্ছে নিবল, 1 নিবল হচ্ছে 4টা বিট ইকুয়ালস টু 1 নিবল, ঠিক আছে। আর 1 বিট কি বলেছি একটু আগে, কি বলেছি, 1 বিট হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক ডিজিটাল তথ্যের, স্মলেস্ট ইউনিট অফ ডিজিটাল ইনফরমেশন ইজ 1 বিট। এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে। আর এই বিটটা তোমরা বলতে পারো একটা খুবই ছোট্ট বা টাইনি একটা ইলেকট্রনিক লাইটের মতো বলতে পারো। একটা লাইট আমরা কি করি, সুইচ দিলে অন হয়, আবার সুইচ দিলে অফ হয়, অন বা অফ হয়, ঠিক আছে। তো এই লাইটের কি কি দুটো স্টেট আছে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ, বুঝতে পেরেছো। এই কম্পিউটারও এইরকমই, বিটে আছে দুটো ডিজিট, 0 আর 1, 0 আর 1 আমরা বলেছি, ঠিক আছে। 1 মানে ধরা হয় অন, 0 মানে ধরা হয় অফ। 0 আর 1-এর কম্বিনেশনেই কিন্তু কম্পিউটার কিন্তু আমরা যে ইনস্ট্রাকশনসগুলো দেই সেগুলো কিন্তু বোঝে, আর কিন্তু তারপর প্রসেসিং করে, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর 4টে বিট মিলে হয় 1 নিবল, 8টা বিট মিলে হয় বাইট, একটু আগে বলেছি 8টা বিট মিলে হয় বাইট। সিঙ্গেল বিট মানে আইদার 0 বা 1, হয় 0 না হলে 1, ঠিক আছে। আর দুটো বিট মিলিয়ে 0 আর 1-এর এই দুটো বিট মিলিয়ে কি কি মানে কম্বিনেশন বা অপশন তৈরি হয়, একটা হচ্ছে 00, একটা হচ্ছে 01, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 11। এটা যখন হেক্সাডেসিমাল, বাইনারি, ডেসিমেল, অক্টাল নাম্বার সিস্টেমের কিছু প্রশ্ন আমরা করাবো, কনভার্সন অফ নাম্বার সিস্টেম, যেটা কম্পিউটার সাবজেক্ট থেকে অনেক সময় জিজ্ঞেস করে, তখন আমরা এটা ক্লিয়ারলি বলে দেবো। 00, 01, 10, 11 এগুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলোকে রিপ্রেজেন্ট করে। এগুলোকে এইভাবে এই 0 আর 1-এর কম্বিনেশনে কম্পিউটার বোঝে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি, একটু স্পেসটা আমরা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি, হুইচ কি ইজ ইউজ টু ইনসার্ট এ নিউ লাইন উইদিন দ্য সেম সেল ইন MS এক্সেল, মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলে একই সেলের মধ্যে নতুন লাইন শুরু করতে কোন কি কম্বিনেশন ব্যবহার করা হয়, মানে কিবোর্ডে কোন কিগুলো প্রেস করতে হয়। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, অল্ট প্লাস এন্টার। অল্ট কি আর এন্টার কি একসাথে প্রেস করলে কি হয়, একই সেলের মধ্যে নতুন লাইন কিন্তু তোমরা শুরু করতে পারবে, ঠিক আছে। সেম সেলের মধ্যে নতুন লাইন তোমরা শুরু করতে পারবে যখন এডিট করবে সেই সেলটাকে,
ঠিক আছে। আর MS এক্সেলের বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করে পরীক্ষায়, যেমন কিছু শর্টকাট জিজ্ঞেস করে, লিখে রাখো F2 যে কিবোর্ডে কিটা আছে সেটা করলে তুমি যেই সিলেক্ট করবে সেলটাকে সেটাকে তুমি এডিট করতে পারবে, এডিট সিলেক্টেড সেল ইউজিং F2। Ctrl+Z এটা কিন্তু প্রায়ই জিজ্ঞেস করে, মানে এখন যেই কিছু একটা করলে কম্পিউটারে তুমি সেটাকে তুমি মুছে নিতে চাও, আগের জায়গায় ফিরে যেতে চাও, সেটাকে আনডু করতে চাও, তখন Ctrl+Z তুমি প্রেস করবে। Ctrl+Y আবার করতে চাইলে Ctrl+Y রিডু। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আরও কিছু এক্সট্রা জিনিস মনে রাখো, যেগুলো দেখো যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে সবগুলো কিন্তু আমরা বলছি, বাইরে কিন্তু কিছু বলছি না। তারপর কন্ট্রোলের যে কিটা আছে কিবোর্ডে, প্লাস যে অ্যারোগুলো আছে, এইরকম অ্যারোগুলো আছে না কিবোর্ডে, এই অ্যারোগুলো প্রেস করলে কি হয়, এইরকম একটা অ্যারো, এইরকম চারদিকে আপ ডাউন লেফট রাইট কিন্তু অ্যারো আছে। Ctrl+অ্যারো কিগুলো প্রেস করলে কি হয়, কোনো একটা ডেটার এজে তুমি কিন্তু যেতে পারবে, যেতে পারবে। ঠিক আছে। আর মনে রাখবে MS এক্সেলে সব কিছু কিন্তু ইকুয়াল টু সাইন দিয়ে কিন্তু শুরু হয়, ইকুয়াল টু সাইন। যেমন তুমি দুটো সেলের মানে প্লাস করবে, দুটো সেলের ভ্যালু তুমি লিখবে ইকুয়ালস টু সাম, ফর এক্সাম্পল সেল A1 আর A10, এইভাবে লিখবে, এইভাবেই কিন্তু সাম করে। ইকুয়াল টু দিয়ে শুরু হলেই এক্সেল এটা বোঝে যে এটা একটা ফর্মুলা, আমার এইবার যা বলছে সেটা আমার করতে হবে। যেমন অ্যাভারেজ যদি দুটো সেলের কন্টেন্টে তুমি করতে চাও, ইকুয়ালস টু অ্যাভারেজ দিয়ে B1/B20 দুটো ফোঁটা দিতে হয়। ঠিক আছে, এক্সেলের বেসিক্স আমরা আরও কিছু করিয়ে দেবো, এক্সেল থেকে কিন্তু প্রশ্ন আসে। সো এগুলো তোমরা একটু মনে রাখবে এক্সেল থেকে। কারেক্ট আনসার ইজ Alt+Enter। নেক্সট, হুইচ শর্টকাট কি ইজ ইউজ টু মেক সিলেক্টেড টেক্সট বোল্ড ইন MS ওয়ার্ড। MS ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে নির্বাচিত লেখাকে বোল্ড করতে কোন শর্টকাট কি ব্যবহৃত হয়, মানে একটা লেখাকে হাইলাইট করতে কোন শর্টকাট কিটা কিবোর্ডে তুমি ব্যবহার করবে, এটাই জিজ্ঞেস করেছে। কারেক্ট আনসার ইজ Ctrl+B, অপশন নাম্বার সি, Ctrl+B। এটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। আর ম্যাক যে ডিভাইসেসগুলো আছে, অ্যাপেলের ম্যাক, সেগুলোতে ওয়ার্ডে CMD+B প্রেস করলে কিন্তু এই CMD আর B একসাথে প্রেস করলে কিন্তু তুমি টেক্সট বোল্ড করতে পারবে। ঠিক আছে। অন্যান্য যেমন আরও শর্টকাট আছে মাইক্রোসফট ওয়ার্ডের, যেগুলো আসতে পারে Ctrl+I দিলে, যেগুলো তুমি যেই লেখাটা সিলেক্ট করবে সেগুলো একটু ব্যাকা হয়ে যাবে, ব্যাকাগুলোকে কি বলে, ইটালিক্স। ঠিক আছে। Ctrl+U সিলেক্টেড লেখাকে দিলে সেগুলো হয়ে যাবে আন্ডারলাইন, এইভাবে আন্ডারলাইন হয়ে যাবে। ঠিক আছে। আর Ctrl+Shift+ এইরকম যেটা আছে, এইরকম দুটো কি আছে দেখবে, এইরকম গ্রেটার দেন আর লেস দেন। ঠিক আছে। গ্রেটার দেনের সিম্বলটা কন্ট্রোল আর শিফটের সাথে একসাথে প্রেস করলে কি হবে, যে লেখাটা সিলেক্ট করবে সেটার সাইজ, ফন্ট সাইজ কিন্তু বেড়ে যাবে, তেমনিভাবে Ctrl+Shift+ এই ডিক্রিজ সাইনটা একসাথে প্রেস করলে কিবোর্ডে যে লেখাটা সিলেক্ট করবে সেটার সাইজ, ফন্ট সাইজ কিন্তু কমে যাবে। এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে। তারপর আরও কিছু মনে রাখো যেগুলো তোমাদের যদি জিজ্ঞেস করতে পারে, যেমন কোনো একটা লেখা সেগুলো লেফটে অ্যালাইন হয়ে আছে, দেখো লেখাগুলো লেফট অ্যালাইন হতে পারে, সেন্টারে থাকতে পারে, বা রাইট অ্যালাইন হতে পারে। সো লেখাগুলোকে তুমি যদি এখন সেন্টারে আনতে চাও তখন Ctrl+E প্রেস করবে, সেন্টার অ্যালাইনমেন্ট অফ দ্য সিলেক্টেড টেক্সট। তেমনিভাবে বাঁ দিকে অ্যালাইনমেন্ট করতে চাইলে Ctrl+L, রাইট হ্যান্ড সাইড ডান দিকে অ্যালাইন করতে চাইলে Ctrl+R। ঠিক আছে। পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করতে চাইলে Ctrl+A। এগুলো নোট ডাউন করে রাখো, পরীক্ষায় কিন্তু আসবে। আর তুমি যদি শুধুমাত্র ট্যাব যে কিটা সেটা যদি প্রেস করো, নেক্সট সেলে তুমি কিন্তু যেতে পারবে। যেমন কোনো টেবিল বানালে, টেবিলে কি থাকে, রো আর কলামস থাকে, তুমি এখানে আছো, তুমি আবার ইনসার্ট নিউ রো না দিয়ে ট্যাব প্রেস করলে অটোমেটিক কিন্তু নিউ একটা রো আর কলাম কিন্তু চলে আসবে, কলামের নেক্সট সেলটা চলে আসবে, রো একটা কিন্তু চলে আসবে পুরোটা। ঠিক আছে। আর তুমি যদি কোনো একটা এই টেবিলের সেলে কাজ করছো, এর আগের সেলটাতে তুমি যেতে চাও, তখন Shift+Tab এই দুটো কি একসাথে তুমি কিন্তু প্রেস করবে। ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, Ctrl+B। ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ সফটওয়্যার ইজ ইউজ টু কম্প্রেস ফাইলস। ফাইল কম্প্রেস মানে সাইজে ছোট করার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, উইনজিপ। উইনজিপ কিন্তু ব্যবহৃত হয়। এই উইনজিপ কিন্তু মানে ফাইল বলো বা ফোল্ডার বলো যেগুলো কম্পিউটারে থাকে সেগুলো কি করে, সেগুলোর মানে কম্প্রেস করে দেয়, সাইজে কমিয়ে দেয়। সাইজে কমালে কি হয়, এগুলোকে ইমেলে পাঠাতে সুবিধা হয় বা কোনো ক্লাউডে আপলোড করতে কিন্তু সুবিধা হয়। এমন অনেক আরও সফটওয়্যার আছে, যেমন 7zip একটা সফটওয়্যার আছে উইন্ডোজের। আরেকটা আছে PAZip, PEAZIP। এই PAZipটা কিন্তু উইন্ডোজ, লিনাক্স বা ম্যাক ওএসও মানে অপারেটিং সিস্টেমে কিন্তু ইউজ করা যায়। এগুলো মনে রাখতে হবে। এক্সাম্পলগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। অল আর কম্প্রেসার সফটওয়্যার, এগুলো ডিকম্প্রেসও কিন্তু করতে পারে, মানে যেগুলো অলরেডি কম্প্রেস হয়ে আছে, জিপ ফাইল হয়ে আছে। মানে একটা ধরো সিনেমা 1.3 GB, তুমি উইনজিপ ইউজ করলে সেটাকে কম্প্রেস করলে সেটা হয়ে যাবে ধরো 400 MB। ঠিক আছে, সেটাকে যদি তুমি আবার অরিজিনাল সাইজে নিতে চাও, জিপ ফোল্ডারটাকে ব্রেক করতে চাও, তখনও তুমি কিন্তু উইনজিপ ইউজ করতে পারবে। সো কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার এ, উইনজিপ। নেক্সট কোশ্চেন ইজ হুইচ কি ইজ ইউজ টু সুইচ বিটুইন ওপেন ব্রাউজার ট্যাবস ইন মোস্ট ব্রাউজার্স। বেশিরভাগ ইন্টারনেট ব্রাউজারে খোলা ট্যাবের মধ্যে পরিবর্তন করতে কোন শর্টকাট কি ব্যবহৃত হয়? কিবোর্ডের কোন শর্টকাট কি ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, কন্ট্রোল প্লাস ট্যাব। কন্ট্রোল প্লাস ট্যাব। তুমি ধরো গুগল ক্রোমে কিছু একটা খুলছো, যেমন ধরো কোনো ওয়েবসাইট খুলে রেখেছো বা আরেকটাতে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেল খুলে রেখেছো, তুমি স্টাডি ইন উইনের ভিডিও দেখছো। তখন তুমি মনে করছো যে না, আমি একটা গুগলে কিছু সার্চ করব, অন্য একটা ট্যাবে আমি যাব। তখন তুমি কন্ট্রোল প্লাস ট্যাব ক্লিক করলে অন্য ট্যাবে চলে যাবে, এক্সিস্টিং তুমি যেটা দেখছো সেটার থেকে। ঠিক আছে, ব্রাউজারের মধ্যে। ব্রাউজার মানে হচ্ছে ক্রোম, মোজিলা ফায়ারফক্স, এগুলো। ঠিক আছে, তারপর তুমি চলে গেলে গুগলে সার্চ করছো, আবার চলে আসবে তুমি স্টাডি ইন উইনের ভিডিওতে। তখন তুমি কি প্রেস করবে? কন্ট্রোল প্লাস শিফট প্লাস ট্যাব, এগুলো একসাথে প্রেস করবে, তখন আবার আগের জায়গাতে চলে যাবে। ঠিক আছে, এখন তুমি স্টাডি ইন উইনের ভিডিও দেখছো, এখন তুমি মনে করছো এটা আর দেখবে না, তুমি ক্লোজ করবে। তখন কি করবে? কন্ট্রোল প্লাস ডাব্লিউ কি প্রেস করলে এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি মনে করছো ব্রাউজারে নতুন একটা ট্যাব খুলবে, নতুন কিছু সার্চ করবে, তখন কন্ট্রোল প্লাস এন, এটা নিউ উইন্ডো কিন্তু খুলবে। ঠিক আছে, আর ম্যাক যে ডিভাইসেসগুলো আছে সেগুলোতে সিএমডি প্লাস এন কিন্তু প্রেস করতে হয়, সিএমডি প্লাস এন। বুঝতে পেরেছো? এগুলো তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর তোমরা যারা গুগল ক্রোম ইউজ করো তোমরা জানো ইনকগনিটো মোড একটা আছে, প্রাইভেট মোড। ব্রাউজারে দেখে নিও, মোবাইলে যারা ইউজ করো তোমরাও পাবে। মানে এগুলোতে এই ইনকগনিটো ট্যাব খুললে যা যা ব্রাউজ করবে সেগুলোর কোনো হিস্ট্রি বা ক্যাশ কিচ্ছু কিন্তু সেভ হবে না। ঠিক আছে, সো তুমি যদি একটা প্রাইভেট উইন্ডো বা ইনকগনিটো উইন্ডো খুলতে চাও, এটারও শর্টকাট আছে কি? কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন। কন্ট্রোল শিফট আর এন একসাথে ক্লিক করলে ক্রোম বা এজ যে ব্রাউজারগুলো আছে সেগুলোতে ইনকগনিটো বা প্রাইভেট উইন্ডো কিন্তু খুলে যায়। ঠিক আছে, আর পুরো একটা জিনিস পুরোপুরি বন্ধ করতে, একদম মেইন স্ক্রিনে ফিরে যেতে অল্ট প্লাস F4 তুমি কিন্তু প্রেস করতে পারো। অল্ট প্লাস F4 সবগুলো কিন্তু কিবোর্ডের শর্টকাট কি বলছি, অল্ট প্লাস F4, এগুলো ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সো কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ কন্ট্রোল প্লাস ট্যাব, অপশন নাম্বার এ। নেক্সট, হুইচ শর্টকাট কি লকস এ উইন্ডোজ কম্পিউটার। উইন্ডোজ কম্পিউটার লক করার শর্টকাট কি কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, উইন্ডোজ প্লাস এল। উইন্ডোজ প্লাস এল। আরেকটা রাস্তা আছে, তুমি যদি কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডিলিট, কন্ট্রোল অল্ট ডিলিট একসাথে তুমি যদি প্রেস করো, তারপর অপশন আসবে, সেখান থেকে লক প্রেস করলেই তোমার কিন্তু লক হয়ে যাবে মেনুতে যেই অপশনটা আসবে। ঠিক আছে, আরও কিছু বলে দিচ্ছি শর্টকাট কি। দেখো, শর্টকাট কিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্লাস আমরা কিন্তু অফলাইনের মতো ডিটেইল করাই, শুধু কোশ্চেন আনসার পড়াই না। ঠিক আছে, আরেকটা আছে যে উইন্ডোজ সিম্বলটা আছে, উইন্ডোজ এইরকম দেখো না, একটা দরজার মতো আছে, চারটা ভাগ করা, এটা হচ্ছে উইন্ডোজ কিটা কিবোর্ডে। এই উইন্ডোজ কি আর ডি একসাথে কিবোর্ডে প্রেস করলে কি হবে? মানে যা যা তোমার এখানে খোলা আছে, যা যা কাজ করছিলে সবগুলো কি হয়ে যাবে? মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ হয়ে ডেস্কটপে চলে আসবে। তারপর আবার উইন্ডোজ ডি প্রেস করলে যেগুলো আগে উইন্ডো খোলা ছিল সেগুলো আবার চলে আসবে, ডেস্কটপটা চলে যাবে। সো উইন্ডোজ ডি কি করে? ইট মিনিমাইজেস অল উইন্ডোজ টু শো ডেস্কটপ, ইউ হ্যাভ টু প্রেস ইট এগেইন টু রেস্টোর দ্য উইন্ডোজ। ঠিক আছে, তারপর আরেকটা শর্টকাট কি আছে, উইন্ডোজ কিটা প্লাস ই
কিবোর্ডে উইন্ডোজ প্লাস ই প্রেস করলে ফাইল এক্সপ্লোরার কিন্তু ইনস্ট্যান্টলি খুলে যাবে, ফাইল এক্সপ্লোরার। ঠিক আছে, একটা আছে কম্পিউটারে স্ক্রিনশট নেওয়া যায়, এটা তোমরা যারা কম্পিউটার রেগুলার ইউজ করো তোমরা জানো, এটার নাম হচ্ছে কি স্নিপিং টুল, SNIPPING। এই স্নিপিং টুল খোলার একটা শর্টকাট কি উইন্ডোজ কি প্লাস শিফট প্লাস এস, উইন্ডোজ শিফট এস একসাথে প্রেস করলে ডাইরেক্টলি স্নিপিং টুল খুলে যাবে। তুমি ভিডিওর স্ক্রিনশট নিতে পারবে, ভিডিও করে স্ক্রিন রেকর্ডিং করতে পারবে, বা কোনো স্ক্রিনে কিছু একটা দেখাচ্ছে সেটা স্ক্রিনশট তুলে তুমি অ্যাজ জেপিইজি তুমি মানে ইমেজ ফরম্যাটে কিন্তু সেভ করে তোমার কম্পিউটারে কিন্তু ক্যাপচার করে কিন্তু রাখতে পারবে। ঠিক আছে, আরেকটা কি আছে, যেমন উইন্ডোজ যে কিটা আছে সেটার সাথে যে আপ অ্যারো, মানে এভাবে যেই আপ বললাম, আপ ডাউন রাইট লেফট যে অ্যারোগুলো আছে কিবোর্ডে, এই উইন্ডোজ প্লাস আপ অ্যারো একসাথে ক্লিক করলে কি হয়, যেটা অ্যাক্টিভ উইন্ডো আছে, যেটা তুমি কাজ করছো, যেই জিনিসটাতে এখন কাজ করছো, যে স্ক্রিনটা খোলা আছে, সেটা কিন্তু কি হয়ে যায়, ম্যাক্সিমাইজ হয়ে যাবে। মানে সেটা তুমি যদি মিনিমাইজ করে রাখো বা তুমি ছোট করে রাখছো, সেটা কিন্তু ফুল সাইজে চলে আসবে উইন্ডোজ প্লাস আপ অ্যারো দিলে। বুঝতে পেরেছো? দেখো কত কিছু বলে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা। তেমনিভাবে উইন্ডোজ প্লাস এই ডাউন অ্যারোটা ক্লিক করলে কি হবে, আবার যে উইন্ডোজে তুমি কাজ করছো সেটা মিনিমাইজ হয়ে যাবে। কি হয়ে যাবে, সেটা মিনিমাইজ হয়ে যাবে, যে উইন্ডোটা এখন অ্যাক্টিভ আছে তোমার কম্পিউটারে। এগুলো হচ্ছে ভেরিয়াস শর্টকাট কিজ যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার এ, উইন্ডোজ প্লাস এল দিলে কি হয়, কম্পিউটারটা লক হয়ে যাবে। নেক্সট, হুইচ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইজ ডাইরেক্টলি আন্ডারস্টুড বাই দ্য সিপিইউ। একটু আগে বলেছি সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম পুরো ব্রেন অফ দ্য কম্পিউটার বলা হয় বা হার্ট অফ দ্য কম্পিউটার। সিপিইউর সরাসরি কোন ভাষা বুঝতে পারে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ, এই মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কমপ্লিটলি কিন্তু বাইনারি ডিজিট, বাইনারি ডিজিটের বেস হচ্ছে দুটো, মানে আছে 0 আর 1, 0 আর 1। ঠিক আছে, এই 0 আর 1 দিয়েই প্রসেসরের কাছে কিন্তু ইনস্ট্রাকশনস যায় যে ইউজার কি চাচ্ছে, প্রসেসর কি প্রসেস করবে। ঠিক আছে, সমস্ত হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে যেমন পাইথন বা সি ল্যাঙ্গুয়েজ, সেগুলোকে কিন্তু স্ট্রিক্টলি বাইনারি ফরম্যাটে ট্রান্সলেট করতে হবে। সেগুলো করে কে, কম্পাইলার, যেটা আমরা আগের ক্লাসে বুঝিয়েছিলাম, কম্পাইলার আর ইন্টারপ্রিটার করে দিলে তারপর সিপিইউ কিন্তু প্রসেস করতে পারবে। কম্পাইলার ইন্টারপ্রিটারও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কম্পিউটার কিন্তু আমরা যেমন আমাদের নাম লিখি বা স্টাডি এন্ড উইন লিখলাম কম্পিউটারে, সেটা কিন্তু কম্পিউটার বুঝবে না। সেটা কি করবে না, কম্পিউটার কিন্তু বুঝবে না। সেটা কি করতে হবে, কম্পিউটারের নিজেদের মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে, ইনক্লুডিং মানে ইউজিং কম্পাইলার বা ইন্টারপ্রিটার। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি কি আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে যেমন পাইথন আছে, ঠিক আছে, C++ আছে, জাভা আছে, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে কম্পাইলার দিয়ে কনভার্ট করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এগুলো কিন্তু লিখে রাখো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলার ASSEMBLER অ্যাসেম্বলার ইউজ করে মেশিন কোডে কনভার্ট করা হয়। যেমন একটা মেশিন কোড বলি 1100, 4টা 0, এগুলো হচ্ছে মেশিন কোড। প্রত্যেকটা জিনিস তুমি যে ABCD দিয়ে লিখো সেগুলোর ইকুইভ্যালেন্ট বাইনারি কিন্তু কম্পিউটার নিয়ে তারপর কিন্তু প্রসেসিং করে। 3টে লেভেল অফ কোড কি কি আছে তাহলে বুঝলাম, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, আর কি মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে কিন্তু নোট ডাউন করে রাখো। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার সি, মেশিন ল্যাঙ্গুয়েজ। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ কল্ড দ্য পার্মানেন্ট মেমোরি অফ এ কম্পিউটার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোনটিকে কম্পিউটারের স্থায়ী মেমোরি বলা হয়? কারেক্ট আনসার ইজ রম, ROM। অপশন নাম্বার সি, রম ইজ দ্য কারেক্ট আনসার। রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। ঠিক আছে, এটা হচ্ছে পার্মানেন্ট প্রাইমারি মেমোরি বলা হয়। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, যেটা আমরা আগের ক্লাসে পড়িয়েছিলাম। এই প্রাইমারি মেমোরিটা, এই রমটা কম্পিউটারে যে মাদারবোর্ড আছে সেখানে এই রম কিন্তু থাকে। ঠিক আছে, বিভিন্ন কম্পিউটার স্টার্ট হওয়ার জন্য যে নেসেসারি ইনস্ট্রাকশনসগুলো দরকার, যেমন বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যেটা আমরা আগের ক্লাসে পড়িয়েছিলাম। ঠিক আছে, যেগুলো কম্পিউটার বন্ধ হয়ে গেলেও মুছে গেলে হবে না, সেগুলো সব কিন্তু রমে কিন্তু স্টোর হয়ে থাকে। তেমনিভাবে সেকেন্ডারি স্টোরেজ আছে, যেমন হার্ড ডিস্ক বলো
বা এসএসডি যেগুলো আগের ক্লাসে বলেছিলাম, সেগুলো কিন্তু পার্মানেন্ট সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, যেগুলো নাকি অপারেটিং সিস্টেম বলো বা প্রোগ্রাম বা তোমার কোনো পার্সোনাল ফাইল সেগুলো কিন্তু সেভ করে। যেহেতু রম বললাম, র্যামও বলতে হবে, কারণ এগুলো নিয়ে প্রায়ই কোশ্চেন আসে। আর একটা কি রম, আরেকটা বললাম র্যাম। র্যাম হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ACCESS মেমোরি। এটা হচ্ছে ভোলেটাইল মেমোরি। যখন শুধু কম্পিউটার অন থাকবে তখনই কিন্তু ডেটাগুলো সেভ করে এই র্যাম কিন্তু রাখতে পারে। কম্পিউটার অফ হয়ে গেলে ডেটা কিন্তু মুছে যায়। ঠিক আছে, আরেকটা আছে কি ক্যাশ মেমোরি। একটা আছে CACHE, ক্যাশ মেমোরি হচ্ছে, এটাও হচ্ছে ভোলেটাইল। এটা খুবই ছোট, সুপার ফাস্ট টেম্পোরারি মেমোরি, কিছু সময়ের জন্য কিছু ইনস্ট্রাকশনস স্টোর করতে পারে। কোনগুলো? যেগুলো প্রোগ্রাম মানে যেগুলো প্রসেসর কারেন্টলি প্রসেস করছে সেগুলোকে ক্যাশ মেমোরিতে টেম্পোরারি অ্যামাউন্টের জন্য সেভ করা হয়, যেটা CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কিন্তু ইউজ করে বা অ্যাক্সেস করে। রিপিটেড ডেটা যদি ফেচ করতে হয় সেগুলো ক্যাশ মেমোরিতে কিন্তু রাখা হয়, যাতে কুইকলি সেই ডেটাগুলো যাতে ফেচ করতে পারে প্রসেসর। ঠিক আছে, অনেক কিছু বলে দিলাম। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার সি, রম। ফুল ফর্ম ইজ রিড অনলি মেমোরি। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, নেক্সট। দ্য ফুল ফর্ম অফ OCR ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রিপিটেড। OCR এর পূর্ণ রূপ কি? কারেক্ট আনসার ইজ অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, অপশন নাম্বার এ। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা একটা বেসিক্যালি কি, এটা একটা টেকনোলজি, টেকনোলজি, প্রযুক্তি, যেটা কি করে হাতে লেখা কোনো নোটস বা কোনো বইয়ের কোনো পেজ, সেগুলো মানে কি বলবো, মানে এমন একটা টেকনোলজি যেটা ফিজিক্যালি কোনো প্রিন্টেড বা কোনো হাতে লেখা কোনো টেক্সট, যেগুলো কোনো ইমেজে থাকবে। মানে ধরো তুমি কিছু একটা ফটো তুললে, সেটার মধ্যে কোনো বইয়ের পেজের ফটো তুললে, সেটার মধ্যে তো যে লেখাগুলো আছে, টেক্সটগুলো আছে, সেগুলোকে ডিজিটাল এডিটেবল টেক্সটে কনভার্ট করে এই অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। ঠিক আছে, আরেকটা আছে OMR, যেটা তোমাদের পরীক্ষায় ইউজ হয়। OMR শিট TPSC ইউজ করে। ঠিক আছে, OMR হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন, RECOGNITION। ঠিক আছে, আরেকটা আছে, এগুলো লিখে রাখো, ফুল ফর্ম কিন্তু জিজ্ঞেস করে, MICR হচ্ছে ম্যাগনেটিক, MAGNETIC, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। লিখে রাখো, ডিটেলসে আমরা পরে কোনোদিন একটা ক্লাসে দেখবো, অনেক লম্বা হয়ে যাবে ক্লাসটা। সো কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার এ, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। নেক্সট, MICR টেকনোলজি ইজ মেইনলি ইউজড ইন। MICR প্রযুক্তি প্রধানত কোথায় ব্যবহৃত হয়? এখন বললাম MICR ফুল ফর্ম ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। বেসিক্যালি ইউজ হয় ব্যাংকিং আর ফাইন্যান্সিয়াল যেই ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে, যাতে করে স্পেসিফিক্যালি তোমরা চেক জমা দাও না ব্যাংকে, ঠিক আছে, বা অন্যান্য ডকুমেন্টস, সেগুলোকে অ্যাকিউরেটলি আর কুইকলি প্রসেস করার জন্য MICR প্রযুক্তি ইউজ করে। প্রত্যেকটা চেকের মধ্যে MICR লাইন থাকে, চেকের মধ্যেই কিন্তু থাকে। এটা চেকের বটম বা নিচের দিকে তোমরা কিন্তু দেখতে পারবে। MICR এ 9টা ডিজিট থাকে, এটাও কিন্তু প্রশ্ন আসে, 9টা ডিজিট। এই 9টা ডিজিটের মধ্যে প্রথম তিনটে ডিজিট আমাদেরকে বলে যে ব্যাংকটা কোন শহরে অবস্থিত। মিডলের 3টা সংখ্যা আমাদেরকে বলে ব্যাংকের কোড কি। ঠিক আছে, লাস্টের 3টে সংখ্যা আমাদেরকে বলে ব্যাংকের ব্রাঞ্চের কোডটা কি। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। MICR যে টেকনোলজি, এটা কিন্তু বেসিক্যালি চেক প্রসেসিং ইউজ করা হয় ব্যাঙ্কগুলোতে। OCR যেটা বললাম, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, এই টেকনোলজিটা ব্যবহার করা হয় কোনো স্ক্যান, কোনো টেক্সট বা ইমেজকে এডিট করা যায় এইরকম টেক্সটে কনভার্ট করতে। আর OMR শিট যেটা বললাম, OMR একটু আগে বললাম না, OMR অপটিক্যাল মার্ক রিকগনিশন, তোমাদের OMR শিটে তোমরা আনসার দাও না ABCD মার্ক করে পরীক্ষায়, TPSC JRBT বিভিন্ন পরীক্ষায় এই OMR ইউজ করা হয় পরীক্ষার যে আনসার শিট সেগুলো ইভালুয়েট করতে। সেগুলো ডিফারেন্সগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ ব্যাংকিং। আর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি থাকলে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিও তোমরা কিন্তু ক্লিক করবে, অপশন নাম্বার বি। নেক্সট, হুইচ ওয়ান ইজ নট অ্যান ইনপুট ডিভাইস? এরকম কোশ্চেন কিন্তু খুব আসে, ভালো করে তোমরা কিন্তু পড়ে রাখবে। এখানে ইনপুট ডিভাইস না কোনটা, সেটা হচ্ছে প্লটার, PLOTTER, অপশন নাম্বার সি। এটা একটা আউটপুট ডিভাইস, এটা একটা বেসিক্যালি বলতে পারো এটা একটা স্পেশালাইজড প্রিন্টার, যেটা
অনেক বেশি ভলিউমে হাই কোয়ালিটি গ্রাফিক্স, যেমন কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা কোনো বিল্ডিংয়ের ড্রয়িং, কোনো শপিং মল হবে সেটা ড্রয়িং, সেগুলো বের করতে সেগুলো প্রসেস করতে কিন্তু এই প্লটার প্রিন্টার কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, আর এখানে অপশন আছে লাইট পেন। লাইট পেন বেসিক্যালি কি, এটা বলতে পারো এটা একটা ইনপুট ডিভাইস যেটা তোমাদের হাতে নিয়ে ইউজ করা হয়, একটা পেন শেপের, কলমের শেপের ইনপুট ডিভাইস। এটার মধ্যে একটা লাইট সেন্সার থাকে, কি থাকে, একটা সেন্সার থাকে যেটা কম্পিউটারের স্ক্রিনের দিকে পয়েন্ট আউট করে তোমরা ডাইরেক্টলি কিন্তু কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করতে পারবে। সো লাইট পেন কিন্তু ইনপুট ডিভাইস। জয়স্টিক, তোমরা যারা গেম খেলো জয়স্টিক ইউজ করে তোমরা জানো, ঠিক আছে, এগুলো কিন্তু বেসিক্যালি গেমসে ইউজ করা হয়। জয়স্টিকও কিন্তু একটা ইনপুট ডিভাইস। স্ক্যানার তোমরা জানো, কিছু একটা ফিজিক্যাল কপি আছে, কোনো একটা কাগজ, সেটা তুমি স্ক্যান করে কম্পিউটারে নেবে, স্ক্যানার তখন কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, এগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে। সো কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ প্লটার ইজ an output device, it is not an input device. Option number C, plotter is the correct answer. Next, which printer produces the highest quality output? Very important question. সবচেয়ে উন্নত মানের প্রিন্ট কোন প্রিন্টার দেয়? কারেক্ট আনসার ইজ লেজার প্রিন্টার। অপশন নাম্বার সি, লেজার প্রিন্টার ইজ দ্য কারেক্ট আনসার। এই লেজার প্রিন্টার কিন্তু প্রত্যেক মিনিটে 100টা পেজ কিন্তু প্রিন্ট করতে পারে, 100টা পেজ, ফাস্টেস্ট প্রিন্টার। আর এই প্রিন্ট করার যে স্পিড সেটা মেজার করা হয় পিপিএম ইউনিটে, পেজেস পার মিনিট। কতটা পেজ প্রত্যেক মিনিটে প্রিন্ট করতে পারছে সেই প্রিন্টার, সেটা হচ্ছে পিপিএম। ঠিক আছে, প্রিন্টারের টাইপস আছে, একটা আছে ইম্প্যাক্ট প্রিন্টার, আরেকটা আছে কি নন ইম্প্যাক্ট প্রিন্টার। ঠিক আছে, প্রিন্টারের অনেক টাইপ আছে, যেমন একটা আছে ইঙ্কজেট, এই দেখো এখানে আছে ইঙ্কজেট আর লেজার প্রিন্টার। এগুলো বেসিক্যালি বাড়ি ঘরে ইউজ করা হয় বা কোনো অফিসে ইউজ করা হয়। আর লার্জ ফরম্যাটে কোনো ডিজাইন ইউজ করতে কোনো কোম্পানি বা কোনো ইন্ডাস্ট্রির দ্বারা 3D প্রিন্টার কিন্তু ইউজ করা হয়, 3D প্রিন্টার। থার্মাল প্রিন্টারও ইউজ করা হয়, ঠিক আছে, ইত্যাদি। বুঝতে পেরেছো? অনেক প্রিন্টার আছে, যেমন লেজার জেট আছে, তারপর ইঙ্কজেট আছে, থার্মেল আছে, আরেকটা আছে ডট ম্যাট্রিক্স। MATRIX DOT, ডট ম্যাট্রিক্স প্রিন্টার আছে, 3D প্রিন্টার বললাম, প্লটার প্রিন্টার আছে। এগুলো আমরা পরের দিন পড়াবো যখনই আমরা প্রিন্টার টাইপের কোনো কোশ্চেন আমরা পাবো। ঠিক আছে, সো কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ লেজার প্রিন্টার, অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন ইজ হুইচ প্রোটোকল ইজ ইউজ টু ট্রান্সফার ফাইলস ওভার দ্য ইন্টারনেট? ইন্টারনেটে ফাইল আদান প্রদানের জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়? ভেরি ইজি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার FTP। FTPর ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল, এই FTP প্রোটোকল যারা ক্লায়েন্টস তাদেরকে কি কি ফ্যাসিলিটি দেয়? কোনো ফাইল আপলোড করতে পারবে, ডাউনলোড করতে পারবে রিমোট সার্ভার থেকে আপলোড, ডাউনলোড বা ফাইলগুলো ম্যানেজ করতে পারবে। আরেকটা আছে HTTP। আগের ক্লাসে বলেছি HTTPর ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যখন S চলে আসে, S এর মানে হচ্ছে সিকিউর। HTTPS এর ফুল ফর্ম জিজ্ঞেস করলে আনসার ইজ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। আরেকটা আছে DNS এর ফুল ফর্ম জিজ্ঞেস করে, এটার ফুল ফর্ম হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম, DOMAIN NAMESYSTEM। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপর ইমেল সংক্রান্ত, ইমেল তোমরা যে করো, ইমেইলের কিছু প্রোটোকল আছে, এগুলো অলরেডি আমরা আগের ক্লাসে পড়িয়েছি। একটা হচ্ছে SMTP, ফুল ফর্মটা লিখে রাখো, আমরা লিখলাম না, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। একটা আছে POP3, এগুলো জিজ্ঞেস করতে পারে, POP3 পোস্ট অফিস প্রোটোকল 3, আগের ক্লাসে পড়িয়েছি। আরেকটা আছে IMAP, এগুলো সব কিন্তু ইমেল প্রোটোকল। IMAP মানে হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। ঠিক আছে, তারপর আরেকটা আরও কিছু জিনিস জেনে রাখো কুইকলি, যেগুলো আমাদের মনে আসছে সেগুলো বলে দিচ্ছি। কোনো ডেটা ডেলিভারির জন্য যেগুলো ইউজ করা হয় সেগুলো, একটা হচ্ছে TCP মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। একটা আছে UDP, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। সবগুলোর ফুল ফর্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, MCQ কিন্তু আসতে পারে। তো ভালো করে তোমরা কিন্তু এগুলো লিখে রাখবে। ঠিক আছে, কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার FTP। নেক্সট, হুইচ কি ইজ ইউজ টু রিপিট দ্য লাস্ট অ্যাকশন ইজ ইন মাইক্রোসফট অফিস? মাইক্রোসফট অফিসে শেষ কাজটি পুনরায় করার জন্য কোন কিবোর্ডের কি ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ F4, যেটা তুমি আগে করেছিলে সেটা আবার রিপিট করলে, যখনই ওয়ার্ড খোলা আছে তোমার কম্পিউটারে, সেটা আবার তুমি কিন্তু করতে পারবে। বা তোমরা Ctrl+Y করলেও কিন্তু রিডু হয়ে যায়। Ctrl+Z হচ্ছে আনডু, Ctrl+Y হচ্ছে রিডু।
সো যেটাই অপশন থাকবে ক্লিক করবে, এখানে যেহেতু অপশন F4 আছে সো আমি কারেক্ট আনসার বলবো অপশন নাম্বার বি F4, ঠিক আছে। অন্য যেমন আরও শর্টকাট আছে Ctrl+N, ঠিক আছে, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য MS অফিসে, ঠিক আছে। এমন আছে যেমন Ctrl+O, এই কিগুলো প্রেস করলে এক্সিস্টিং কোনো ডকুমেন্ট সেটা খুলে যাবে। যেমন আছে Ctrl+S, তখন কি হয়ে যাবে, ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। যেমন আছে Ctrl+W, কোনো কারেন্ট ফাইল খোলা আছে সেটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আরেকটা আছে Ctrl+P, বললাম প্রিন্ট হয়ে যাবে। এমন অনেক শর্টকাট কি আছে তোমরা নোট ডাউন করে রাখো। Ctrl+Z বললাম আনডু, Ctrl+Y বললাম রিডু, Ctrl+C হচ্ছে কপি, Ctrl+X হচ্ছে কাট, Ctrl+V হচ্ছে কি তোমাদের পেস্ট, Ctrl+A একসাথে প্রেস করলে পুরো ডকুমেন্ট একসাথে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট অল কন্টেন্ট কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অনেক কিছু বলে দিলাম, নোট ডাউন করে রাখবে, পরীক্ষার জন্য খুব খুব হেল্পফুল হবে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি F4। নেক্সট, which shortcut key opens the address bar in Windows File Explorer? উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের অ্যাড্রেস বার নির্বাচন করতে কোন কিবোর্ডে শর্টকাট কি ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ Alt+D, অপশন নাম্বারে Alt+D বা Ctrl+L প্রেস করলেও কিন্তু হয়, Ctrl+L বা Alt+D, ঠিক আছে। অন্যান্য যে শর্টকাট কিগুলো আছে যেমন F2 প্রেস করলে কি হবে, কোনো একটা সিলেক্ট করে রেখেছো আইটেম সেটাকে তুমি রিনেম করতে পারবে, সেটার নামটা পরিবর্তন করতে পারবে। শিফট+ডিলিট একসাথে প্রেস করলে কি হবে, যেই মানে আইটেমসগুলো তুমি সিলেক্ট করবে সেগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা আছে F3 প্রেস করলে কি হবে, কারেন্ট যে ফোল্ডারটা খোলা আছে সেটাতে তুমি সার্চ করতে পারবে কোনো কিছু। Alt+P যেই মানে কিবোর্ডের কিগুলো আছে সেই দুটো একসাথে প্রেস করলে কি হবে, তুমি যে পেজ লেআউটের যে ট্যাবটা, মানে পেজের দুটো ওরিয়েন্টেশন থাকে, একটা হচ্ছে কি পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, জেনারেলি পোর্ট্রেটই থাকে, সেটার পেজের লেআউটে গিয়ে তুমি ওরিয়েন্টেশন কিন্তু চেঞ্জ করতে পারবে Alt+P দিয়ে, ঠিক আছে। অনেক কিছু বলে দিলাম, কারেক্ট আনসার ইজ Alt+D, অপশন নাম্বার এ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভ্যালিড ফাইল এক্সটেনশন অফ মাইক্রোসফট অফিস? নিচের কোনটি মাইক্রোসফট অফিসের বৈধ ফাইল এক্সটেনশন নয়? কারেক্ট আনসার ইজ জেপিইজি, একদম ইজি। জেপিইজি হচ্ছে একটা ইমেজ ফরম্যাট, ছবির ফরম্যাট। জেপিইজি, পিএনজি এগুলো হচ্ছে মানে ইমেজ ফরম্যাট, ঠিক আছে। আর .docx এটা ইউজ করা হয়, এটা বেসিক্যালি ডিফল্ট ফাইল ফরম্যাট ওয়ার্ডের জন্য, মাইক্রোসফট ওয়ার্ডের জন্য, যে মানে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর পর থেকে যেগুলো এসছে। .xlsx এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের জন্য, ঠিক আছে। পাওয়ার পয়েন্টের জন্য হচ্ছে .pptx, এগুলো লিখে রাখো সব, .pptx এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, জেপিজি। এটা একটা ইমেজ ফরম্যাট, কোনো মাইক্রোসফট অফিসের কোনো ফাইল এক্সটেনশনের ফরম্যাট না, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফল্ট অ্যালাইনমেন্ট অফ টেক্সট ইন মাইক্রোসফট ওয়ার্ড? মাইক্রোসফট ওয়ার্ডে লেখার ডিফল্ট অ্যালাইনমেন্ট কি, মানে কোন দিকে লেখাগুলো জেনারেলি থাকে, বাঁ দিক থেকে শুরু হয়, লেফট, অপশন নাম্বারে লেফট ইজ দ্য কারেক্ট আনসার। লেফটে নিতে, কোনো লেখা যদি লেফটে না থাকে সেটাতে নিতে লেফট অ্যালাইন করতে Ctrl+L কি তুমি প্রেস করতে পারবে, Ctrl+R কি প্রেস করলে রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে, ডান দিকে প্রেস হয়ে যাবে, Ctrl+E কি প্রেস করলে সেন্টারে চলে আসবে লেখাগুলো, ঠিক আছে। এগুলো ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন অফ মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস 2007 এর লেটার? মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেসের ডিফল্ট ফাইল এক্সটেনশন 2007 ও পরবর্তী সংস্করণ কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, .accdb। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, .accdb। মাইক্রোসফট অ্যাক্সেস বেসিক্যালি কি? এটা একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে বিভিন্ন জিনিস স্টোর করা হয়, অর্গানাইজ করা হয়, অনেক বড় অ্যামাউন্ট অফ ডেটা কিন্তু এখানে একসাথে কিন্তু প্রসেসিং করা যায়, ঠিক আছে। আর মনে রাখবে একটা জিনিস জিজ্ঞেস করা হয়, মাইক্রোসফট অ্যাক্সেসে এক্সেলে যে রো আর কলাম আছে, রোকে বলা হয় মাইক্রোসফট অ্যাক্সেসের রেকর্ড, আর কলামকে বলা হয় ফিল্ড, ঠিক আছে। রোকে বলা হয় রেকর্ড, কলামকে বলা হয় ফিল্ড। এগুলো ভালো করে তোমাদের মনে রাখতে হবে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি, .accdb। নেক্সট, হুইচ কি স্টার্টস দ্য স্লাইড শো ফ্রম দ্য কারেন্ট স্লাইড ইন MS পাওয়ারপয়েন্ট? মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট বর্তমান স্লাইড থেকে প্রেজেন্টেশন শুরু করতে শর্টকাট কি কোনটা ব্যবহৃত হয় মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে? ভেরি ইজি, কারেক্ট আনসার ইজ শিফট F5, অপশন নাম্বার এ শিফট F5, ঠিক আছে। নতুন স্লাইড যদি ইনসার্ট করতে চাও তখন Ctrl+M, যদি যেই কারেন্ট স্লাইডটা আছে সেটা ডুপ্লিকেট ইনসার্ট করতে যাও Ctrl+D। পেজ ডাউন, যে মানে পেজ ডাউন, পেজ একটা আপ আছে, পেজ ডাউন, দেখবে তোমরা কিবোর্ডটা সামনে নিয়ে বসবে, দেখবে ভিডিওটা তোমরা বুঝতে পারবে। নেক্সট স্লাইডে যেতে হলে পেজ ডাউন কি তুমি প্রেস করবে, প্রিভিয়াস স্লাইডে যেতে হলে পেজ আপ কিটা তুমি প্রেস করবে,
বোল্ড টেক্সটের জন্য কোনো একটা টেক্সট বোল্ড করবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে Ctrl+B, এটাকে একটু ব্যাকা করবে, ইটালিসাইজ করবে তখন Ctrl+I, ঠিক আছে। আন্ডারলাইন করতে গেলে Ctrl+U, সেম লাইক MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে কিন্তু সেম। সমস্ত অবজেক্টগুলো সিলেক্ট করতে গেলে Ctrl+A, আর একদম শুরু থেকে পিপিটিটা শুরু করতে গেলে F5 প্রেস করলেই কিন্তু হবে। কারেন্ট স্লাইড থেকে যেটা কোশ্চেন এসছে Shift+F5, ঠিক আছে। প্রেজেন্টেশন শেষ করতে গেলে তুমি এসকেপ কি কিন্তু প্রেস করবে, এসকেপ কি এটাও কিন্তু আসে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার এ, Shift+F5, ঠিক আছে। নেক্সট, হুইচ মেনু ইজ ইন MS ওয়ার্ড ইজ ইউজ টু চেঞ্জ পেজ ওরিয়েন্টেশন। মাইক্রোসফট ওয়ার্ডে পেজ ওরিয়েন্টেশন পরিবর্তন করতে কোন মেনু বা ট্যাব ইউজ করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, লেআউট বা পেজ লেআউট। অপশন নাম্বার সি, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পেজ লেআউটের গ্রুপটা আসবে, সেখান থেকে আইদার তুমি পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ কিন্তু সিলেক্ট করবে। ডিফল্ট ওরিয়েন্টেশন ওয়ার্ড ডকুমেন্টগুলোতে কিন্তু পোর্ট্রেট মোডেই কিন্তু খোলা থাকে, তুমি সেটা পরে পেজ লেআউট ট্যাবে গিয়ে চেঞ্জ করতে পারবে। পেজ ব্রেকের জন্য শর্টকাট কি কি? Ctrl+Enter। পেজ ব্রেকের জন্য শর্টকাট কি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো মনে রাখবে, যেটা মনে আসছে হঠাৎ আমরা কিন্তু বলে দিচ্ছি। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার সি, লেআউট বা পেজ লেআউট। নেক্সট, হুইচ কি ইজ ইউজ টু চেক স্পেলিং অ্যান্ড গ্রামার ইন মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে স্পেলিং ও গ্রামার পরীক্ষা করার জন্য কিবোর্ডের কোন কি ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, F7। অপশন নাম্বার বি, F7 ইজ দ্য কারেক্ট আনসার। আর F5 দিয়ে কি হয়? কোনো কিছু তুমি ডকুমেন্টে খুঁজতে চাইবে তখন ফাইন্ডার রিপ্লেস ডায়লগ বক্সটা F5 প্রেস করলে খুলবে। Ctrl+K, এই দুটো কি কিবোর্ডে একসাথে প্রেস করলে কি হবে? কোনো ডকুমেন্টে তুমি আউটসাইড কোনো লিঙ্ক, হাইপার লিঙ্ক, সেটা তুমি ইনসার্ট করতে পারবে। Ctrl+H কি, তুমি যদি GH যেটা H কি একসাথে প্রেস করলে, ঠিক আছে, তুমি রিপ্লেস ট্যাব যেটা সেটা ডাইরেক্টলি কিন্তু ওপেন করতে পারবে। Ctrl+P তুমি একসাথে প্রেস করলে প্রিন্ট করার জন্য যে প্রিভিউ আর অপশন তুমি কিন্তু মানে সেগুলো কিন্তু খুলবে, ঠিক আছে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, F7। নেক্সট, হুইচ কম্পিউটার শর্টকাট কি ইজ ইউজ টু ওপেন উইন্ডোজ সার্চ। উইন্ডোজ সার্চ করার জন্য কিবোর্ডের কোন শর্টকাট কি ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার Windows+S বা উইন্ডোজ। উইন্ডোজ মানে কোনটা? কিবোর্ডে এই যে জানলার মতো একটা আছে সেটা। Windows+Q একসাথে প্রেস করলেও কিন্তু সার্চ অপশন খুলে, তুমি অনেক কিছু সার্চ করতে পারবে। Windows+E একসাথে প্রেস করলে কি হবে? ফাইল এক্সপ্লোরার খুলবে, যেমন তোমাদের বিভিন্ন ড্রাইভগুলো খুলবে, DCE এই ড্রাইভগুলো খুলবে যেখানে তুমি তোমার মুভি বা কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট রেখেছো। Windows+I একসাথে প্রেস করলে কি হবে? উইন্ডোজের যে সেটিংস সেটা কিন্তু খুলবে। Windows+R একসাথে প্রেস করলে রান অপশন খুলবে, রান। তুমি কমান্ড প্রম্পটও কিন্তু খুলতে পারো এই রান অপশন থেকে, ঠিক আছে। তারপর Windows+D, একটু আগেই বলেছি ডেস্কটপের, তুমি ধরো কিছু একটা কাজ করছো, সেটা থেকে তুমি অরিজিনাল ডেস্কটপে যাবে, তখন Windows+D প্রেস করবে। আবার Windows+D প্রেস করলে ডেস্কটপ থেকে তুমি আগের যেখানে কাজ করছিলে, যেটা থেকে তুমি ডেস্কটপে এসেছিলে সেটাই ফিরে যেতে পারবে। Windows+L হলে কিবোর্ড কি মানে কম্পিউটারটা লক হয়ে যাবে। Windows+Tab কি, নতুন টাস্ক ম্যানেজার যেটা সেটা খুলে যাবে, ঠিক আছে। আরেকটা টাস্ক ম্যানেজার খোলার শর্টকাট কি আছে? Ctrl+Shift+Escape। Ctrl+Shift+Escape একসাথে প্রেস করলে টাস্ক ম্যানেজার কিন্তু ডাইরেক্টলি খুলে যাবে। না হলে Ctrl+Alt+Delete দিলে অপশন থেকে সিলেক্ট করতে হবে টাস্ক ম্যানেজার, তারপরেই তোমরা কিন্তু খুলতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, হুইচ ম্যালওয়্যার সিক্রেটলি রেকর্ডস কিবোর্ড স্ট্রোকস। কোন ম্যালওয়্যার গোপনে কিবোর্ডের কি প্রেস, কি প্রেস করছি আমরা কম্পিউটারে সেগুলো রেকর্ড করে। মানে বলেছে এটা একটা ম্যালওয়্যার, এটা স্পাইওয়্যার যেটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে কম্পিউটারে। তোমরা যারা সেন্সিটিভ কোনো কাজ করছো, যেমন ব্যাংকের কোনো ওটিপি দিচ্ছ, ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের নাম্বার দিচ্ছ, সেগুলো ফেচ করে, কোনো ফাইন্যান্সিয়াল ডেটা, আর সেগুলো ফেচ করে যিনি অ্যাটাকার ওনাকে কিন্তু পাঠিয়ে দেয়। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, কি লগর। অপশন নাম্বার সি, কি লগর, এটা একটা স্পাইওয়্যার। স্পাইওয়্যার মানে কি? এটা একটা সাইবার থ্রেট কিন্তু, ঠিক আছে, যেটা সিক্রেটলি তোমরা যে কাজ করছো সেটাকে ইউজার অ্যাক্টিভিটি ট্র্যাক করে আর পার্সোনাল ডেটা কিন্তু স্টোর করে অ্যাটাকারের কাছে কিন্তু পাঠিয়ে দেয়। অ্যাটাকার মানে যে হ্যাক করতে চাইছে জিনিসগুলো। আরেকটা আছে কি র্যানসমওয়্যার, একটা আছে র্যানসমওয়্যার, RANSOMWARE। র্যানসমওয়্যার একটা ম্যালওয়্যার, সবগুলো কিন্তু কম্পিউটারকে ক্ষতি করে। ম্যালওয়্যার কি? যেটা মানে এটা যদি কম্পিউটারে ঢুকে, র্যানসমওয়্যার তোমার যে ইম্পর্ট্যান্ট ফাইলগুলো আছে সেগুলোকে লক করে দেবে। তারপর কি করবে? এই লক খোলার জন্য পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে খুলতে গেলে পেমেন্ট করতে হবে তোমার। কি করতে হবে? পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আরেকটা আছে অ্যাডওয়্যার, ADWARE, অ্যাডওয়্যার। নামগুলো তোমরা শুনেছো, এটা একটা প্রোগ্রাম যেটা আনওয়ান্টেড, লাগবে না এরকম বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করবে, করে রেভিনিউ জেনারেট করবে, ঠিক আছে। রেভিনিউ মানে টাকা জেনারেট করবে।
অ্যাডভার্টাইজারের, মানে যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে তাদের। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, কি লগা। নেক্সট, হুইচ কোম্পানি ডেভেলপ দ্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম? অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোন কোম্পানি তৈরি করেছে? দেখো অ্যাকচুয়ালি তৈরি করেছে তো অ্যান্ড্রয়েড আইএনসি নামক কোম্পানি তৈরি করেছে, কিন্তু গুগল কিন্তু 2005-এ কিনে নিয়েছে। সো এখন গুগলের কাছে আছে, যেহেতু অপশনে গুগল আছে, গুগলে হবে কারেক্ট আনসার অপশন নাম্বার বি। অ্যান্ড্রয়েড আইএনসি নামক কোম্পানিটা অনেকজনে মিলে সেটা মানে কি বলবো, সেটা শুরু করেছিল। যেমন একজন ছিল অডি রুবিন, আরেকজন ছিল রিচ মাইনার, RICHMINER, আরও অন্যরা। 2005-এর অগাস্ট মাসে গুগল কিন্তু $50 মিলিয়ন দিয়ে কিন্তু কিনে নিয়েছে অ্যান্ড্রয়েডটা। কার থেকে? অ্যান্ড্রয়েড আইএনসি থেকে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, HTC DREAM হচ্ছে, এটা হচ্ছে প্রথম কমার্শিয়াল অ্যান্ড্রয়েড ফোন, যেটা 2008-এ লঞ্চ করা হয়েছিল। HTC ড্রিম ফার্স্ট কমার্শিয়াল অ্যান্ড্রয়েড ফোন, যেটা অক্টোবর মাস 2008-এ কিন্তু রিলিজ করা হয়েছিল। এটাও কিন্তু পরীক্ষায় আসে, তাই তোমাদের বলে দিলাম। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, গুগল কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড আইএনসি। নেক্সট, হুইচ সিম্বল ইজ ম্যান্ডেটরি ইন এভরি ইমেল অ্যাড্রেস? প্রতিটি ইমেল অ্যাড্রেসে কোন চিহ্নটি অবশ্যই থাকতে হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, অ্যাট দ্য রেট। ইমেলের কিছু প্রোটোকল আছে বলেছি, যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করলে SMTP, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, POP3 আছে, IMAP আছে, যেগুলো রিপিটেডলি আমরা ডিসকাস করছি। এগুলো হচ্ছে প্রাইমারি প্রোটোকল, যেগুলো ইমেল ক্লায়েন্টসের যারা ইউজ করা হয় মেইল সার্ভার থেকে ইমেলটা পেতে কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, আরেকটা আছে HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, FTP একটু আগে ডিসকাস করেছি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, DNS ডিসকাস করেছি, ডোমেইন নেম সিস্টেম, এগুলো সব তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, অ্যাট দ্য রেট। নেক্সট, হুইচ কম্পিউটার ওয়াজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক জেনারেল পারপাস কম্পিউটার? প্রথম ইলেকট্রনিক জেনারেল পারপাস, সাধারণ কাজের জন্য ব্যবহার করার জন্য আনা হয়েছিল এই কম্পিউটারটা কোনটি? প্রথম কোনটি ইলেকট্রনিক? কারেক্ট আনসার ইজ ENIAC, অপশন নাম্বার এ, ENIAC ইজ দ্য কারেক্ট আনসার। ENIAC এর ফুল ফর্ম হচ্ছে, লিখে রাখো, ইলেকট্রনিক নিউমারিক্যাল ইন্টিগ্রেটার অ্যান্ড কম্পিউটার। ইলেকট্রনিক নিউমারিক্যাল ইন্টিগ্রেটার, INTEGRATOR, কম্পিউটার। এটা বেসিক্যালি দুজনের দ্বারা ডেভেলপ করা হয়েছিল। একজন হচ্ছে অ্যাকার্ট, পুরো নামটা জানার দরকার নেই, শুধু টাইটেলটা জানলেই তোমরা মার্ক করতে পারবে। আরেকটা হচ্ছে মচলি, MAUCHLY, দুজনের দ্বারা কিন্তু ডেভেলপ করা হয়েছিল ENIAC, হুইচ ইজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক জেনারেল পারপাস কম্পিউটার। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ। আরও কিছু জেনে রাখো, সবচেয়ে প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার হচ্ছে Z3। সবচেয়ে প্রথম কমার্শিয়ালি ইউজ করার জন্য কম্পিউটার বানানো হয়েছিল UNIVAC 1, UNIVACI বা 1। ঠিক আছে, সবচেয়ে প্রথম মাইক্রোপ্রসেসর কোনটা? ইন্টেল 4004। সবচেয়ে প্রথম কম্পিউটার প্রোগ্রামার কাকে বলা হয়? ওয়ার্ল্ডস ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলেস, ADALOVELAC। কম্পিউটারের জনক বা ফাদার কাকে বলা হয়, বা ফাদার অফ কম্পিউটিং? চার্লস বেবেজকে কিন্তু বলা হয়। ফাদার অফ মডার্ন কম্পিউটার সায়েন্স বলা হয় অ্যালেন টিউরিং। মডার্ন হচ্ছে অ্যালেন টিউরিং, ফাদার অফ কম্পিউটার বা কম্পিউটিং বলা হয় চার্লস বেবেজকে। ডিফারেন্সগুলো কিন্তু মনে রাখতে হবে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার এ, ENIAC বা ইলেকট্রনিক নিউমারিক্যাল ইন্টিগ্রেটার অ্যান্ড কম্পিউটার। নেক্সট, হুইচ মেমোরি ইজ লোকেটেড ইনসাইড দ্য সিপিইউর ভেতরে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভেতরে কোন মেমোরি অবস্থিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, রেজিস্টার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রেজিস্টার হচ্ছে খুবই ছোট কিন্তু খুবই ফাস্টেস্ট একটা স্টোরেজ ইউনিট কম্পিউটারে। ঠিক আছে, প্রসেসর যেই জিনিসগুলো নিয়ে কাজ করছে সেগুলোকে টেম্পোরারি অ্যামাউন্টের জন্য কিন্তু রেজিস্টারে কিন্তু স্টোর করা হয়, ক্যাশ মেমোরিতেও কিন্তু স্টোর করা হয়। ঠিক আছে, সিপিইউর মধ্যে কিন্তু ক্যাশ মেমোরি, রেজিস্টার দুটোই কিন্তু থাকে। ক্যাশ মেমোরি কিন্তু একটা হাই স্পিড টেম্পোরারি মেমোরি, যেটা আমরা বলেছি যে ডেটা প্লাস ইনস্ট্রাকশনসগুলো ফ্রিকোয়েন্টলি সিপিইউ লাগবে, সেগুলো কিন্তু ক্যাশ মেমোরিতে স্টোর করা হয়। ঠিক আছে, অনেক কিছু বলে দিচ্ছি, দেখবে খুব কাজে লাগবে তোমাদের। ঠিক আছে, আরেকটা আছে, যেমন র্যামের দুটো পার্ট আছে, একটা হচ্ছে SRAM, একটা হচ্ছে DRAM। SRAM-এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিক র্যাম, DRAM-এর ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর ROM হচ্ছে রিড অনলি মেমোরি। এই SRAM হচ্ছে অনেক বেশি ফাস্টার কিন্তু খুব দামি, এক্সপেন্সিভ। এটা সিপিইউর ক্যাশ মেমোরির জন্য ব্যবহার করা হয়। আর এই যে ডাইনামিক র্যাম, এটা স্লো, দাম কম, কিন্তু কম্পিউটারের মেইন মেমোরি সিস্টেমে DRAM কিন্তু ইউজ করা হয়।
এগুলো আমরা পড়িয়ে দেবো গ্র্যাজুয়ালি, সব কিছু একদিনে পড়লে হবে না, তোমরা জাস্ট লিখে রাখো, উপরে উপরে প্রশ্ন আসে এগুলো থেকে, তার জন্য আমরা বলে দিলাম। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, রেজিস্টার। নেক্সট লাস্ট কোশ্চেন, হু ইজ নোন এজ দ্য ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বা ফাদার কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, জন ম্যাকার্থি। অপশন নাম্বার সি, জন ম্যাকার্থি। স্টার মার্ক দিয়ে রাখলাম, আসতে পারে। উনি কিন্তু 1955 সনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টার্মটা কিন্তু উনি এনেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা বাংলায় বলা হয়। ঠিক আছে, আরেকজন আছে যেনাকে বলা হয় গড ফাদার অফ এআই, গড ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় গিওফ্রি, GOFFREY, গিওফ্রি হিন্টনকে, HINTON। উনি ডিপ লার্নিং আর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে কিন্তু অনেক কাজ করেছেন। একটা জিনিস তোমরা জেনে রাখো, এগুলো জিজ্ঞেস করতে পারে। এলিজা, ELIZA, এলিজা, ELIZA, এটা কি? এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রথম চ্যাট বক্স যেটা ইউজ করা হয়েছে। মানে তোমরা কোনো ওয়েবসাইট খুলে দেখো না, কোনো শপিং টপিং করতে গেলে একটা চ্যাট বক্স পপ আপ হয় যেখানে তোমরা কোশ্চেন করলে আনসারগুলো আসে, সেটাই হচ্ছে এলিজা, হচ্ছে ELIZA, সেটাই হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট চ্যাট বক্স। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, IBM কোম্পানির একটা কম্পিউটার আছে ডিপ ব্লু, DEEPBLU, এটা হচ্ছে IBM কম্পিউটার, যেটা পৃথিবীর সেরা দাবা চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন যিনি ছিলেন গ্যারি কাসপারোভ, নাম নিশ্চয়ই শুনেছ, গ্যারি কাসপারোভ, ওনাকে 1977 সনে হারিয়ে দিয়েছিল। ডিপ ব্লু এটা একটা IBM কম্পিউটার। আর ইন্ডিয়াতে আছে AI মিশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিশন। ইউনিয়ন ক্যাবিনেট কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে 3,772 কোটি টাকার কিন্তু প্রজেক্ট এটা, যাতে করে AI ইকোসিস্টেম ইন্ডিয়াতে যাতে ডেভেলপ করা যায়। কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। সো কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার সি, জন ম্যাকার্থি। ঠিক আছে, চলো এই ছিল আজকের সুপার ইম্পর্টেন্ট একটা ভিডিওটা তোমরা শেয়ার করবে সমস্ত চাকরি প্রত্যাশীর আপকামিং এক্সামসের জন্য। এই ভিডিওটা করে প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। সমস্ত আপকামিং পরীক্ষা ও ইন্টারভিউ নোটস নিতে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ মেসেজ করে একটা যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা জয়েন করতে পারো। ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশন আমরা কিন্তু লিঙ্কসগুলো দিয়ে রেখেছি। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।